তৈমুরলং ভারত আক্রমণের সময় দিল্লিতে যে লোকগুলো মারা গেছিল তা 2/1 লোক মারা গেছিল শুধুমাত্র না খেয়ে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে গেছিলেন। সেই কারণে অনাহারে 1 লাখ লোক মানে 1/1 লোক মারা গেছিল, 2 ভাগ মারা গেছিল তার আক্রমণের ফলে, আর চলে যাওয়ার পরে 1 ভাগ লোক মানুষ মারা গেছিল। সেই মানুষ মারা যাওয়ার কারণটা ছিল ওই অনাহার, খাদ্যের অভাব, খাবার পেত না, চোর ডাকাতের উপদ্রব্য সব কিছু বেড়ে গেছিল আর কি। এই জিনিসটা আমরা দেখলাম। আর যার পর তিনি যখন ভারত ত্যাগ করে গেলেন তখন তার একজন অনুচরকে তিনি রেখে গেছিলেন, তার নাম কি ছিল? খিজির খাঁ। এইটা আমরা এবার দেখব। দেখো, খিজির খাঁকে তিনি রেখে গেলেন, কিন্তু খিজির খাঁ কোন অঞ্চলটা শাসন করতেন সেই সময়? দিপালপুর, পাঞ্জাব, মানে লাহোর আর কি, সেই সময় লাহোর নামে পরিচিত ছিল। দিপালপুর, লাহোর এই সমস্ত অঞ্চলের অধিপতি ছিলেন খিজির খাঁ। যেটা বলছিলাম যে খিজির খাঁ ছিলেন মানে দিল্লি দখল করে রাখেননি, দিল্লি ত্যাগ করে চলে যাওয়ার পর তৈমুরলং খিজির খাঁকে দায়িত্ব দিয়ে গেছিলেন। আর খিজির খাঁ পাঞ্জাব, দিপালপুর এই সমস্ত অঞ্চলে তিনি শাসক হিসাবে শাসন কার্য পরিচালনা করতেন। তাহলে দিল্লির শাসক কে ছিলেন সেই সময়তে? একটা প্রশ্ন আছে, দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো। যে তোমার মীর জাফরের পর কে সিংহাসনে বসেছিলেন? মীর কাসেম, তাই না? মীর জাফরের পর মীর কাসেম সিংহাসনে বসলেন। আর মীর কাসেমের পর কে সিংহাসনে বসেছিলেন? মীর জাফর। হ্যাঁ, দেখো 1760 খ্রিস্টাব্দে মীর জাফরকে হটিয়ে দিয়ে মীর কাসেমকে সিংহাসনে বসানো হয়। এবার যখন মীর কাসেমকে সিংহাসনে বসানো হলো কেন? কারণ ইংরেজদের কিছু স্বার্থ ছিল ওখানে, আর মীর জাফর ইংরেজদের বিরোধিতা করতে শুরু করেছিলেন বলে মীর জাফরকে হটিয়ে মীর কাসেম মানে তার জামাতাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছিল। এবার কিছুদিন পর মীর কাসেমের সঙ্গে ইংরেজদের ঝামেলা শুরু হয়ে যায়। দস্তক প্রথা, যেটা ইংরেজরা অন্যায় সুযোগ নিত, মানে ওই লাইসেন্স দস্তকটা দেখিয়ে তিনি যখন ওইটা বাতিল করে দিলেন, নিয়ে বললেন সবাই কাউকেই আর ট্যাক্স দিতে হবে না, মানে দেশীয় যারা বণিক আর ইংরেজ বণিক সবাই যখন সমান সুযোগ সুবিধা পেতে শুরু করলো, সেই সময় এই জিনিসটা কিন্তু ইংরেজদের সহ্য হয়নি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। মীর কাসেমের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায়। বক্সার যুদ্ধ, তার আগে কাটোয়া, গিরিয়া, উদয়নালা 3টে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পর যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসেম আশ্রয় নিয়েছিলেন তোমার সম্ভবত অযোধ্যা, কিংবা তোমার সেই সময় যে দ্বিতীয় বাহাদুর শাহ আলম ছিলেন দিল্লির মুঘল সম্রাট, তার কাছে। তার মানে তিনি সিংহাসন ছেড়ে চলে গেছিলেন। আর ওই সময়তে সেই সিংহাসনে কাকে বসিয়েছিল ইংরেজরা? আবার মীর জাফরকে বসিয়েছিল। এবার যখন বক্সার যুদ্ধ হচ্ছে সেই সময় বাংলার নবাব ছিলেন মীর জাফর। তাহলে কার সঙ্গে যুদ্ধ হচ্ছে ইংরেজদের? এক পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপর পক্ষে মীর কাসেম, ঢাকার নবাব অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, আর দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট, এদের যুদ্ধ হয়েছিল। এই জিনিসটাও সেরকম। এটা বলার আমার কারণ হচ্ছে যে তোমরা জিনিসটা মিস করেছো, মানে ভালোভাবে ক্লাসটা শুনছো না বলে এরকম অবস্থা হচ্ছে। আমি কি বললাম যে তৈমুরলং যখন ভারত ত্যাগ করে চলে গেলেন তখন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ গুজরাট থেকে আবার ফিরে এসেছিলেন দিল্লি। আর আবার একটা কথা আমি বারবার বলছি যে খিজির খাঁকে দায়িত্ব দিয়ে গেছিলেন তার সাম্রাজ্যের, যেটুকু দখল করেছিলেন। তো তিনি খিজির খাঁ কোথাকার শাসক ছিলেন? একবারে কি বললাম যে দিল্লি শাসন করতেন খিজির খাঁ? দিপালপুর, লাহোর আর মুলতান, এই 3টে অঞ্চল নিয়েছিল খিজির খাঁ রাজত্ব, তাই না? এবার আর দিল্লি থেকে শাসক ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, আবার ফিরে এসছেন গুজরাট থেকে, তিনি শাসন করতেন দিল্লি আর তার সন্নিহিত অঞ্চলটাতেই তার সাম্রাজ্য টিকে ছিল। কারণ বাদ বাকি সব স্বাধীন হয়ে গেছিল সেই সময়, কারণ সুলতানের কোনো ক্ষমতাই ছিল না। ছিল কি? থাকলে তো তৈমুরলং ভারত আক্রমণ করলো কি করে, তাই না? তো এইরকম একটা পরিস্থিতিতে অনেকদিন শাসন করার পর 1413 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবে, এখানে 1414 দেওয়াই আছে, 1413 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ মারা গেলেন। কোন বংশের সুলতান? তুগলক বংশের শেষ সুলতান। মানে 1413 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ মারা গেলেন, একটা বংশের শাসন শেষ হলো। বংশটার নাম হচ্ছে তুগলক বংশ। এবার দিল্লির যারা আমির ওমরাহ ছিল তারা এবার দৌলত খাঁ লোদি, ঠিক বললাম কি আমি? হ্যাঁ, দৌলত খাঁ লোদি নামে একজন জনৈক আফগানকে দিল্লির সিংহাসনে বসালো। কোন বংশের? আফগান। ও সে দৌলত খাঁ লোদি কিন্তু আর তোমার তুগলক বংশের না,
হঠাৎ করে কাকে সিংহাসনে বসাবে, মানে আমির উমরা ঠিক করলেন যে ইনি হচ্ছেন যোগ্য ব্যক্তি। সে ব্যক্তির নাম কি? দৌলত খাঁ লোদি। এই দৌলত খাঁ লোদি নামে একজন ব্যক্তিকে যখন সিংহাসনে বসানো হলো, সেই সময় খিজির খাঁ এবার কি করলেন, তিনি এবার এগোতে শুরু করলেন দিল্লি দখল করার জন্য। কারণ তিনি চুপচাপ বসেছিলেন খিজির খাঁ, যে বৈধ অধিকার কাজ ছিল সেই সময়তে দিল্লির সুলতানিতে, তুগলক বংশের, তাই না? তো দেখছে তুগলক বংশ শেষ হয়ে গেল, অন্য কেউ এসে বসেছে, মানে এবার আমি যুদ্ধ করে ওটা যদি দখল করি আমি আর অবৈধ দখলদার হব কি? হব না। যার মাল সে ছেড়ে দিয়েছে, এবার যে খুশি নিতে পারে। তো একটা সিংহাসন আছে, দেখলে যে হ্যাঁ বসছে, পরপর একটা বংশেরই লোক বসলো, শেষ হয়ে গেল, এবার অন্য একজন বসছে, তা আমার যদি শক্তি থাকে তা আমি বসতে পারি, এবার আর কেউ অবৈধ বলতে পারবে না। ওইটাই বলতে চাইছি আমি, যে যখন দৌলত খাঁ লোদি নামে কোন একজন আফগানকে এবার সিংহাসনে বসানো হলো, সেই মুহূর্তে খিজির খাঁ 1414 খ্রিস্টাব্দে যুদ্ধ দ্বারা দৌলত খাঁ লোদিকে হটিয়ে নিজে সিংহাসনে বসলেন। শুরু হয়ে গেল একটা নতুন বংশ। কি বংশের নাম? সৈয়দ বংশ। এবার বংশের নামটা সৈয়দ কেন? এই তোমার খিজির খাঁ নিজেকে মানে মুসলমান ধর্ম অনুসারে হজরত মোহাম্মদ ছিলেন শেষ নবী। তো এই শেষ নবীর যারা বংশধর, তাদের মানে বংশটার নাম ছিল সৈয়দ। তো ইনি নিজেকে বলতেন যে আমি হচ্ছে সৈয়দ, মানে ওই হজরত মোহাম্মদের আমি বংশধর। সেই জন্য নিজের বংশটাকে তিনি নাম রেখেছিলেন সৈয়দ বংশ। এই জন্য তার প্রতিষ্ঠিত বংশটার নাম হচ্ছে সৈয়দ বংশ। এবার ইনি একটা উপাধি নিয়েছিলেন। দেখো, ইনি কোনো রাজকীয় উপাধি নেননি। কেন রাজকীয় উপাধি নেননি বলো তো? সুলতান কুতুবউদ্দিন আইবক মনে আছে? দাস ছিলেন বলে কোনো রকম উপাধি নেননি। মালিক ও সিপাহ সালার, এই দুটো উপাধি নিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক, কারণ তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। এখানেও ঠিক তাই হয়েছিল, ইনি দাস ছিলেন না, কিন্তু তার প্রভুর প্রতি এর ভক্তি ছিল। তার যে মালিক, মানে যে রাজা, মানে তৈমুর লং এবং তার বংশধরের প্রতি তার আনুগত্য ছিল বলেই তিনি নিজেকে সুলতান বা ওইরকম কোনো কিছু বলে ঘোষণা করেননি। তিনি যে উপাধিটা নিয়েছিলেন সেটা ছিল রায়তি আলা। জানো কি এটা? এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। রায়ত ই আলা এই উপাধিটা নিয়েছিলেন। এটার মানে হচ্ছে, রায়ত মানে কি বলতো? প্রজা। রায়ত মানে প্রজা, আর আলা মানে হচ্ছে প্রধান। প্রধান প্রজা এই উপাধিটা তিনি নিয়েছিলেন। কার প্রধান প্রজা? সেই সময় তৈমুর বংশের যে তোমার শাহরুখ ছিল, সেই সময়তে মানে খিজির খাঁ যখন সিংহাসনে বসেন, সেই সময় সমরখন্দের অধিপতি ছিলেন তৈমুর লংয়ের বংশধর শাহরুখ। ওই শাহরুখের প্রতি তার আনুগত্য ছিল, সেই জন্য তিনি শাহরুখকে রাজা হিসেবে দেখেছেন আর নিজেকে তার প্রতিনিধি হিসেবে দেখেছেন। বলেই তিনি বলেছেন যে আমি হলাম এই অঞ্চলটার ভারতস্থ যে অঞ্চল, সেই অঞ্চলটার প্রধান প্রজা, রায়তি আলা, এই উপাধিটা তিনি নিয়েছিলেন।